ঠুংঠুং কোনো কাজ না করে সবসময় গাছের নিচে বসে শুধু চিন্তা করত। সে ভাবতো, হে উপরওয়ালা, আমি আগের জন্মে কি এমন গুনাহ করেছিলাম যে আমার কপালে এত দরিদ্র লিখেছো। কারণ উপরওয়ালা তাকে একসাথে অনেকগুলো সন্তান দিয়েছিলেন, কিন্তু তাদের খাওয়ানোর মতো ভাগ্য হয়তো লিখে দেননি। তাই সে সবসময় দুশ্চিন্তায় ডুবে থাকতো। কিন্তু একদিন খিদে ছটফট করা নিজের স্ত্রী ও সন্তানদের দেখে ঠুংঠুঙ্গের বুক ফেটে কান্না এলো। নিরুপায় হয়ে সে শুকনো কাঠ সংগ্রহের জন্য কালো জঙ্গলের সবচেয়ে গভীর অংশে চলে গেল। হাঁটতে হাঁটতে সে এক পুরনো ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটা বাড়ির সামনে পৌঁছালো এবং হঠাৎ তার নজর পড়লো দরজার। গাইজ, আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে এরপর রাতের অন্ধকারে বাবা বিন বাজাতে বাজাতে গ্রামের ঠিক মাঝখানে এসে দাঁড়ালেন। কিন্তু তখনই বিনের আওয়াজ শোনা মাত্রই নাগিনটি ফিরে এলো এবং মানুষের রূপ ধারণ করে রাগে চিৎকার করে উঠলো এবং বলল, বিন বাজানো বন্ধ কর, নয়তো আমি তোকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবো। বাবা হাসলেন এবং বললেন, আগে এটা বল, তুই এমন কেন করতেছিস? তখন নাগিনটি মন খারাপ করে কান্না ভরা চোখে বাবাকে বলল, কিছুদিন আগে আমি আর আমার বাচ্চা রাস্তা পার হচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই একটি নীল জিপ ওই রাস্তা দিয়ে বিদ্যুতের গতিতে এসে আমার বাচ্চাকে পিষে দিয়ে গেল। তখন আমার বাচ্চার শরীর দু টুকরো হয়ে গিয়েছিল। তখন থেকেই আমি প্রতিশোধের আগুনে পাগল হয়ে গেছি এবং যাকে ইচ্ছা তাকেই। এক ভুতুরে বাংলো ছিল, পুরোপুরি নির্জন আর ভয়ঙ্কর। দিনের বেলাতেও মানুষজন ওই বাংলোর পাশ দিয়ে যেতে ভয় পেত। লোকজন বলতো, আজ থেকে 25 বছর আগে ওই বাংলোতেই এক স্বামী স্ত্রী নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। ঘরের ভিতরে মাকড়সার জাল ছাড়া আর কিছুই ছিল না। কেউ সাহস করে ভিতরে ঢুকলে শুধু তার চিৎকারের শব্দই ফিরে আসতো। পুরো শহর একেবারে আতঙ্কে পড়েছিল। একদিন 4 বন্ধু ওই বাংলোর পাশেই ফুটবল খেলতেছিল। রাঘব শুভর দিকে বল ছুড়ে দিল। তারপর শিবম জোরে একটা কিক মারতে বলটা সোজা উড়ে গিয়ে ওই ভুতুরে বাংলোর ভিতরে পড়লো। এই দৃশ্য দেখার পর 4 বন্ধুরই বুক কেঁপে উঠলো। তারপর রাঘব রেগে গিয়ে বলল, এই শুভম, এটা কি করলি তুই? একটু গাইস, আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল। তারপর খবর এলো ঠুংঠুং চাচা আর এই পৃথিবীতে বেঁচে নেই। গ্রামের মানুষ আর প্রতিবেশী নিমিকে বোঝাতে লাগলো, এবার কান্না থামা, দাদু আর কখনোই ফিরবে না। কিন্তু নিমি তার দাদার কথায় বিশ্বাস রাখলো। সে প্রতি রাতে সেই অসমাপ্ত ঘড়িটাকে বুকে জড়িয়ে ঘুমাতো। সেই ঘড়িটি ছিল শুধু একটা ফাঁকা পিতলের বক্স, না ছিল কাটা, না ছিল কোনো যন্ত্র। 1 বছর কেটে গেল। সেদিন ছিল নিমির জন্মদিন। সে ওই ফাঁকা ঘড়িটার দিকে তাকিয়ে কাঁদতেছিল। ঠিক তখনই হঠাৎ খুব আস্তে একটা শব্দ শোনা গেল, টিক টিক টিক, সোয়া হে সূরজ, জাগি হে। গাইজ, আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে পরের দিন সকালে যখন মাসুদ প্রথম পাথরটি বানাতে শুরু করলো, চাকাটি ধীরে ধীরে ঘুরতে লাগলো এবং তার হাত মাটির আকার দিতে শুরু করলো। কিছুক্ষণ পর একটি পাত্র তৈরি হলো। কিন্তু অদ্ভুত বিষয় হলো, সেই পাত্রটি সাধারণ মাটির ছিল না, বরং সেটি ছিল সোনালী রঙের একটি পাত্র। মাসুদ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে সেটির দিকে তাকিয়ে রইল, কারণ এমন জিনিস সে আগে কখনো দেখেনি। কিন্তু তার মনে একটা চিন্তা এলো, যদি সে এই অদ্ভুত কলসিটি শহরের কোনো ধনী ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, তবে হয়তো সে অনেকগুলো সোনার মোহর পাবে। কিন্তু পরের মুহূর্তেই তার রাতের স্বপ্নের কথা মনে পড়লো। ওটি কখনো বিক্রি করিস না। মাসুদ দীর্ঘ শ্বাস ফেলে খুব সাবধানে কলসিটি নিজের